আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এতক্ষণে নিশ্চয়ই সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের জন্য সৃষ্ট ভূমিরূপগুলো তার নোটসের জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। দেখো, আমি দিতে পারিনি মানে নোটসটা তৈরি করতে একটু বেশি সময় লাগছে। আমার কাছে 8-10টা বই আছে নতুন সিলেবাস হিসাবে। আমাদের যেহেতু এই পোর্শনগুলো পুরানো সিলেবাসে ছিল, তাই নোটসটা দিতে এক্ষুনি দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও এতগুলো বই একটু ঘেঁটে দেখে নেয় তোমরা, যাতে কোনো একটা অংশ থেকেও বঞ্চিত না হও। আর একটা কথা বলবো যে আমার এই নোটসের মধ্যে তোমরা আবার কিছু অংশ বাদ দিতে যেও না। আর অবশ্যই শুধু পিডিএফ করে পাগল হলে হবে না। পিডিএফ এর মধ্যে কোন অংশটা বেশি উপকারী, কোন অংশটা তোমাকে পড়তেই হবে, কোন উদাহরণটা পরীক্ষাতে তোমাকে লিখতেই হবে, কোন ছবিটা তোমাকে আঁকতেই হবে, সেটা কিন্তু আমি ক্লাসের মধ্যেই বলছি। ফলে ক্লাসটাও কিন্তু অবশ্যই দেখো। আরেকটা কথা, তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বন্ধুদেরকে জানাও, যাতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। এরপরে আর জনে জনে পিডিএফ পাঠানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তোমরা কমেন্টে একবারও কিন্তু এটুকু জানাচ্ছ না যে নোটসগুলো তোমাদের কাজে লাগছে কিনা। ম্যাডাম নোটসগুলো দিন, আমি প্রিন্ট করব, কিন্তু সেই নোটসগুলো কেমন হয়েছে? নোট তো অনেকের কাছ থেকেই পাও, তাহলে সেটাও তো আমাকে জানাতে হবে না। তোমাদের কঠিন লাগছে কি সহজ লাগছে। যদি এইরকমই তোমাদের মানে ঠিকঠাক আছে মনে হয়, তো আমি এরকম ভাবেই বানাতে থাকবো। যদিও আজকে প্রথম করছি না, স্টুডেন্টরা এমনিতেই আমাকে বরাবর একটা কথাই বলে যে আপনার নোটস একবার পড়লেই মনে থাকে। তো তোমরা দয়া করে একবার পড়বে না, তোমরা লিখে নিবে। লেখার সময় ওটা বারবার নিজের মাথাকে জানান দিবে যে আমি যেটা লিখছি এটা আমাকে মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট পরীক্ষা পর্যন্ত। আর যারা ভালোভাবে পড়াশোনা করতে চাও, জিওগ্রাফি নিয়ে পড়তে চাও, জিওগ্রাফিকে ভালোবেসে পড়তে চাও, তারা অলরেডি লিখে লিখে পড়ছো, ছবিটাও নিজে হাতে আঁকছো। ছবি আঁকতে না পারলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এইটার ছবিটা আমি পাচ্ছি না, আমি কিভাবে দেব। আমি শর্টস ভিডিও হলেও করে দেব যে এইভাবে আঁকো, যাতে 30 সেকেন্ডের মধ্যে ছবিটা করা যায়। যাই হোক, তোমরা নিশ্চয়ই দীঘা গেছো বেড়াতে, দীঘা গেছো সমুদ্রে স্নান করতে, দীঘা গেছো মাছ খেতে। কিন্তু এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, এইখানে এই যে বাঁধটা বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ যেই বাঁধের উপর আমরা বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি, সেই বাঁধটা কি আমরা বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করব বলে? নাকি এই ভাবনাটা তোমার মাথাতেই আসেনি যে বাঁধটা কেন? আর যদি ভেবে নিয়ে থাকো যে আমরা বসে বাঁধটা দেখবো বা বাঁধ থেকে সমুদ্রকে দেখবো বলে বাঁধটা দেয়া হয়েছে, এটা তোমার প্রথম ভুল মাথায় ভাবনা। কেননা সবাই সমুদ্রে যায় সি বিচকে একদম তার মতো করে দেখবে বলে। সেই জন্য দীঘা দেখে অনেকের শান্তি হয় না, চলে যায় মন্দারমণির দিকে। কেন না? ওখানে উন্মুক্ত সি বিচ পাওয়া যায়। এই বারবার যে বিচ কথাটা বলছি সেটা হচ্ছে বেলাভূমি, সৈকত। এর উপরেই সমুদ্রের জলটা আছড়ে পড়ে আবার ফিরে যায়। দীঘা উপকূল, আমি কোস্টাল ম্যানেজমেন্টের ছাত্রী হয়ে বলছি, আমরা যখন সার্ভে করেছি 1995 সালে, তখনও বেঁধে দেওয়া হয়েছে ওইখান পর্যন্ত। তখন আমরা সার্ভে করে যেটুকু জানতে পারলাম, বছর 30 আগে আরো অনেকটা গভীরে ছিল। ঠিক আছে, তারপর আস্তে 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 সরতে সরতে এই অনেকটা বলতে আরো 5 কিলোমিটার মতো ভেতরে ছিল। উপকূল ভাগ খেতে খেতে এগিয়ে আসছে, সমুদ্র তরঙ্গ ক্ষয় করতে করতে এগিয়ে আসছে। এবার একটা পোর্শনের পর এই জায়গাটাকে একটা বেড়াতে যাওয়ার জায়গা হিসাবে, ওখানে যেহেতু হোটেল বা বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে, একটা সময় দীঘার জলকে বা সমুদ্র যে তরঙ্গের নিজের যে কাজ, সেই কাজকে থামতে বলা হলো, থামিয়ে দেয়া হলো বাঁধ দিয়ে। যদি ওই যে জলটা এসে আছড়ে পড়ে, ওকে যদি এখনই ওই বাঁধটা সরিয়ে দেওয়া হয়,
তোমরা ভাবতেও পারবে না 5-10 কিলোমিটার পর্যন্ত ভেতর পর্যন্ত সে উন্মুক্ত সমুদ্রের জল কিন্তু খেলতে থাকবে, সেটা আটকে দেওয়া হয়েছে। এই আটকানো ব্যাপারটা কোথায় হয়নি? তালসারির দিকে হয়নি, দীঘা মোহনার দিকে হয়নি। তাই আমরা ন্যাচারাল সি বিচ দেখতে ওই অংশগুলোতে যাই। তাহলে আশা করছি বোঝাতে পারলাম। এবার ন্যাচারাল কিছু ফেনোমেনা দেখার জন্য তোমাদেরকে কিন্তু ওই তালসারির দিকে যেতে হবে। ইভেন তোমরা নিউ দীঘা থেকে যদি 1 কিলোমিটার হেঁটে যাও, তোমরা তো স্যান্ডিউন গুলো, এখানটাতে তো পুরো যেখানে বোল্ডারের বাঁধ, তারপর থেকেই বড় বড় কনস্ট্রাকশন, কংক্রিটের কনস্ট্রাকশন হয়ে গেছে, মেঝেও কংক্রিটের আর বড় বড় বিল্ডিং। আরো 1-2 কিলোমিটার এগিয়ে যাবে স্যান্ডিউন, ঝাউ গাছ, যেগুলো উপকূলের বৈশিষ্ট্য। ইদানিং অনেকে দুবলা গাড়ি যাচ্ছে। একদম ন্যাচারাল সি বিচ যদি দেখতে চাও, আজকে যে ভূমিরূপগুলির কথা বলবো ওইখানে গেলে সমস্তগুলি দেখতে পাবে। তবে এই পুরো দেশীয় বাঁধ, এই বাঁধের আবার বেশ কতগুলি ভাগ আছে। পুরো দেশীয় বাঁধ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স একটা, এই পুরো দেশীয় বাঁধ তোমরা নিউ দীঘা থেকে একটুখানি 1 কিলোমিটার মতো তালসারির দিকে এগিয়ে গেলেই ভাটার সময় দেখতে পাবে একটা বাঁধ জেগে আছে। অবশ্যই বেড়াতে গেলে জিওগ্রাফি স্টুডেন্ট যেহেতু, প্রকৃতিকে প্রকৃতির মতো করে দেখে বুঝে তবেই আসবে। ঠিক আছে, এবার এক একটা ভূমিরূপ শুরু করছি। এর আগে ক্লাস 10-এ আমরা নদী, হিমবাহ, বায়ু সবার সঞ্চয় কাজ দেখেছি। সমুদ্র তরঙ্গকে আমরা দীঘা উপকূলে দাঁড়িয়ে শুধু দেখেছি ক্ষয় করতে, উপকূল ভাগ ভেঙে নিয়ে চলে যাচ্ছে। তাই তো এই রকম বোল্ডারের বাঁধ দেয়া হয়েছে। দীঘা নিশ্চয়ই সবাই গেছো, না গিয়ে থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে যে আমি যাইনি। যাই হোক, সমুদ্র তরঙ্গের কাজ যখন আসছে, আমাদের সবচেয়ে কাছের উপকূল দীঘার কথা বারে বারেই আসবে। আমরা সঞ্চয়জাত ভূমিরূপগুলোর নাম কিন্তু এই প্রথম শুনছি। সৈকত বা বেলাভূমি, সৈকত বা বেলাভূমিটা শোনা। বাঁধ, এমনিতে বাঁধ আমরা জানি, বাঁধ দেয়া হয়, নদীতে বাঁধ দেয়া হয়, রাস্তার ধারে বা কোথাও ধসে পড়ছে বাঁধ দেয়া হয়, প্রাচীর, আল, বাঁধ কথাটা সবাই জানি। কিন্তু পরের গুলো দেখো, কাসপেট পুরভূমি, আমরা আজকের ক্লাসে জানবো। কর্দমাক্ত সমভূমি, কথাটার মানে বুঝতে পারছি কাদা মিশ্রিত কিছু একটা সমভূমি। লবণাক্ত সমভূমি, সেটাও একটা সমভূমি এবং নিশ্চয়ই সেখানে লবণ জল ছিল, তাই সমভূমিটা লবণাক্ত। উপহ্রদ বা লেগুন, লেগুনটা সেভাবে পরিচিত নয়, তবে হ্যাঁ, লেগুনের যে আরেকটা নাম ব্যাকওয়াটার্স বা কয়াল, আমরা এটা ভীম্যানাদ কয়াল ক্লাস 10-এ ভারতের ভূপ্রকৃতিতে পড়েছি। এছাড়া পড়ব বালিয়াড়ি। তাহলে এই ভূমিরূপগুলির ডিটেলস জানতে এবং ছবিগুলি রেডি করতে আমার অনেকটাই সময় লেগে গেছে। এখানে দেখো, তোমাদের একটা সামগ্রিক পরিচিতি ঘটানোর জন্য কয়েকটি ভূমিরূপের নাম, সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তোমরা পিডিএফটা পাবে, দেখে নিবে। প্রত্যেকটা ভূমিরূপ দেখানো হয়েছে। 1-এ পুরোদেশীয় বাঁধ, 1-এর যেমন এটা পুরোদেশীয় বাঁধ, এটাও কিন্তু একটা পুরোদেশীয় বাঁধ, অর্থাৎ 5-এ যেটা আছে বেরিয়ার বিচ। 2-এ আছে দ্বীপ, এই যে ভূখণ্ডটা থেকে এটা আলাদা হয়ে গেছে, এটা একটা দ্বীপ। 3-এ আছে মোহনা, মোহনা আমাদেরকে সেভাবে পড়তে হবে না, এই যে নদীটা এসে মিশছে এখানটা হচ্ছে মোহনা। 4-এ আছে টম্বলো, টম্বলো কি সেটা আমরা জানবো। এইরকম ভাবে মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপকে যুক্ত করেছে একটা ভূখণ্ড। আমি তোমাদেরকে ভূমিরূপগুলো পরিচয় করিয়ে দিলে তোমরা যখন পরে নোটসটা দেখবে তোমাদের অনেকটা ইজি লাগবে। 5-এ দেখো, এই যে অংশটা উপকূলের সমান্তরালে একটা লম্বা বাঁধের মতো চলে গেছে, তাকে বলছি বেরিয়ার বিচ। 6-এ হচ্ছে স্পিট, মূল ভূখণ্ড থেকে একটা হুক যেন এগিয়ে আছে, এটা হচ্ছে স্পিট। 7-এ এই হুকের যেন আংটা তৈরি হয়েছে, সেটাকে হুক, ভূমিরূপটাকেই হুক বলা হচ্ছে। 8-এ হচ্ছে কাসপেট পুরভূমি, এই যে বলছিলাম আমরা ভূমিরূপগুলোর নামই এখনো পর্যন্ত জানি না, এক এক করে জানবো। এই অংশটাকে বলে কাসপেট পুরভূমি। তীক্ষ্ণাগ্র পুরভূমি, কেন বলে, পুরো বৈশিষ্ট্য উদাহরণ সহ সমস্তটাই জানবো। 9-এ লবণাক্ত জলাভূমি, এইখানে একটা বেগুনি রং করা আছে,
সমুদ্রের তীরবর্তী কিন্তু সমুদ্রের অংশ নয়, জলাভূমি। যেহেতু জোয়ারের সময় ওখানে জোয়ারের জলটা ঢুকে আসবে, তাই জলটা লবণাক্ত, তাই লবণাক্ত জলাভূমি। 10 হচ্ছে বালিয়াড়ি, অর্থাৎ বালির স্তূপ, একদম এটা উপকূল রেখা, সেখান থেকে দূরে বালির স্তূপ গঠিত হয়েছে, এটা হচ্ছে বালিয়াড়ি। এবার আমরা এক এক করে ভূমিরূপগুলো দেখব। প্রথম যে ভূমিরূপ সেটা হচ্ছে সৈকত বা বেলাভূমি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে বিচ। এর সংজ্ঞাটা কি না, উপকূলের নিকটে, উপকূল আমরা জানি, উপকূলের নিকটে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা, মানে জোয়ারের সময় জল যতটা উপর পর্যন্ত উঠে যায়, এবং ভাটার নিম্ন সীমা, অর্থাৎ যে অংশটা দিয়ে আমরা সমুদ্রের জলে, আমরা যখন দীঘা উপকূলে যাই, আমরা যখন স্নান করতে নামি, যে বালিটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই, সেই অংশটাই জোয়ারের সময় কিন্তু জলপূর্ণ থাকে, ভাটার সময় নেমে যায়। এই ভাটার সময় যতটা নেমে যায় আর জোয়ারের সময় যতটা জল উঠে আসে, এই অংশটাই হচ্ছে সৈকত ভূমি বা বেলাভূমি বা বিচ। এটা কিভাবে সৃষ্টি হয়? কালকের ক্লাসে আমরা তরঙ্গ কর্তিত মঞ্চ পড়েছি। তরঙ্গ কর্তিত মঞ্চের উপর নুড়ি, বালি, পাথর, কাকর, কাদা, এমনকি জৈব দেহাবশেষ, আমরা বিভিন্ন দেখবে কাঁকড়া মরে পড়ে আছে, বা জেলিফিশ বা অন্য মানে বিভিন্ন সামুদ্রিক মাছ, সেটাও এক সময় বিলীন হচ্ছে, তাদের কঙ্কাল, খোলস, এইগুলো মিশে থাকছে। তাই জৈব পদার্থ, বিভিন্ন অ্যালগি, এই যে সমস্তটা মিলিয়ে সমুদ্র তরঙ্গ কর্তিত মঞ্চ, আগের দিনে যেটা আমরা পড়েছি ভৃগুর ঠিক নিচে, সেই তরঙ্গ কর্তিত মঞ্চের উপর এই বেলাভূমি গড়ে ওঠে। এই বেলাভূমির কয়েকটি ভাগ আছে। ঊর্ধ্ব বেলাভূমি, আমরা বুঝতেই পাচ্ছি বেলাভূমির উপরের অংশ, অর্থাৎ কোন দিকের অংশ, যেটা সমুদ্রের দিকের অংশ সেটা নয়, যেটা স্থলভাগের দিকের অংশ, উঁচু দিকের অংশ ঊর্ধ্ব বেলাভূমি। আর নিম্ন বেলাভূমি কোনটা, যেটা সমুদ্রের দিকের অংশ, সেই হিসাবেই নামকরণ, অন্য কিছু নয়। তবে ঊর্ধ্ব বেলাভূমিতে বড় বড় শিলাখণ্ড থাকে, স্থলভাগের দিকের অংশ যেটা বললাম। নিম্ন বেলাভূমিতে কি থাকে, নিম্ন বেলাভূমিটা যেটা একদম সমুদ্রের জল বারবার আসছে, সেই অংশটাতে কিন্তু সূক্ষ্ম বালি পলি থাকে, আর ঊর্ধ্ব বেলাভূমিতে বড় বড় শিলাখণ্ড। ঝটিকা বেলাভূমি, অর্থাৎ ঝড়ের ফলে, একদম ঝড়ের ফলে লন্ডভন্ড হয়ে যায় উপকূল ভাগ, এই ঝড়ের ফলে একদম সূক্ষ্ম যে কণাগুলো সেগুলো দূরে চলে যায়, বড় বড় পাথর, বোল্ডার, কণা, এইগুলো যদি নিয়ে থাকে, যে ভারী এবং বড় শিলাচূর্ণ জমে ঝটিকা বেলাভূমি গঠিত হয়। সৈকত শিরা, সৈকত ভূমিতে গড়ে ওঠা স্বল্প উচ্চতা বিশিষ্ট, এইরকমই আঁকলাম সংকীর্ণ আঁকাবাঁকা রেখার ন্যায় যে ভূমিরূপ, তাকে সৈকত শিরা বলে। এরপর দেখব সৈকত কাম্স কি। সৈকত শিরার নিচের অংশে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলধারা সৃষ্টি হয়, যাদের শীর্ষদেশ খাড়া ঢালযুক্ত ও অল্প উচ্চতা বিশিষ্ট, সেই অল্প উচ্চতা বিশিষ্ট বাঁধকে বলছে কাম্স। তাহলে সৈকত শিরা বাঁধের মতো তার নিচে জলধারা সৃষ্টি হয়, সেই জলধারার প্রান্ত দেশে কি হয়, বাঁধের সৃষ্টি হয়, সেটাকে বলছে সৈকত কাম্স। এইটা হচ্ছে আমরা যেটা পড়লাম, সেটা সৈকতের যে বিভিন্ন অংশের নাম বা সৈকত ভূমি কিভাবে গঠিত হয়। এরপরে এখানে কিরকম আকারের বালুকণা বা প্রস্তরখণ্ড বা নুড়িকণা আছে, সেই হিসাবে শ্রেণী বিভাগ। তাহলে দেখে নাও, এই জিনিসটা কি না, সৈকতের বিভিন্ন অংশ, ঊর্ধ্ব বেলাভূমি, নিম্ন বেলাভূমি, ঝটিকা বেলাভূমি, সৈকত শিরা, সৈকত কাম্স। কিন্তু শ্রেণী বিভাগটা কিভাবে করা হয়, সেখানে পড়ে থাকা নুড়ি বালির আকৃতি অনুযায়ী 0.5 থেকে 2 মিলিমিটার, বুঝতেই পারছো, একদম বালুকণার টুকরো যেগুলো ছোট ছোট, সেইগুলো দিয়ে যে বেলাভূমি তৈরি হয়, তাকে বলছি বালুকাময় সৈকত। উদাহরণ পুরীর সৈকত। এরপরে উপল সৈকত, এটা 2 থেকে 100 মিলিমিটার ব্যাসযুক্ত, যেমন ইংল্যান্ডের সামারসেট উপকূল। এরপরে পাথুরে বা বোল্ডার সৈকত, এটা 2 থেকে 100 ছিল উপল সৈকত, পাথুরে বা বোল্ডার সৈকতটা 100 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত,
মানে বড় বড় পাথর বা শিলাখণ্ড। এর উদাহরণ যদি দেখি, এর উদাহরণ হচ্ছে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের কেপ পয়েন্ট উপকূল। এটি গেল আমাদের প্রথম যে ভূমিরূপ, অর্থাৎ সি বিচ, সৈকত, বেলাভূমি। এরপরে দ্বিতীয় ভূমিরূপ, আমি প্রথমেই সমস্ত ভূমিরূপগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নিবে একদম নোটসে। ও আচ্ছা, এর মধ্যে বলি, তোমরা এখনো পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপ করছো, তোমরা কিন্তু আমার পোস্টে যাবে, পোস্টে গেলেই সেখানে দেখবে যে একটা পোস্ট করা আছে লিংক, সেই লিংকে তোমরা টাচ করলেই গ্রুপে ঢুকতে পারবে, তাহলেই কিন্তু সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে। আর যারা বলছো যে পুরানো পিডিএফ গুলো পাইনি, দেখো এইরকম ভাবে আর বেশি দিন দেওয়া সম্ভব নয়, তাও আমি চেষ্টা করছি। কিন্তু এর জন্য বলবো, তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, তাহলে তারাও জানতে পারবে, অলরেডি তারাও গ্রুপের মধ্যে জয়েন হলে তারাও পিডিএফ গুলো পেতে পারবে। যাই হোক, আমরা সামুদ্রিক বাঁধের সংজ্ঞা দেখে নেব। সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত বাহিত নুড়ি, বালি, প্রস্তরখণ্ড অগভীর সমুদ্রবক্ষে কিন্তু উপকূলের কাছে এবং উপকূলের সমান্তরালে অর্ধচন্দ্রাকারে সঞ্চিত জলে নিমজ্জিত বা সমুদ্রপৃষ্ঠের উপর জেগে ওঠা দীর্ঘ ও সংকীর্ণ চড়াকে সামুদ্রিক বাঁধ বলে। এখানে সমুদ্র বাঁধের আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম। সমুদ্র তরঙ্গ, যেটা ওপর ওপর জলের উপর নিচ উঠানামা, সমুদ্র স্রোত, যেটা অনুভূমিক প্রবাহ, বালি, নুড়ি, প্রস্তরখণ্ড, এগুলো অগভীর সমুদ্রবক্ষে কিন্তু উপকূলের কাছে, আবার উপকূল রেখা যে তার সমান্তরালে, আমি আগেই ছবিতে দেখিয়েছি, এটা সমান্তরালে এরকম ভাবে লম্বালম্বি দেখালাম, সেটাও হতে পারে, অর্ধচন্দ্রাকারেও সঞ্চিত হতে পারে। সঞ্চিত হলো, কিন্তু সেই বাঁধটা জলে নিমজ্জিতও হতে পারে, আবার সমুদ্রপৃষ্ঠের উপর জেগেও থাকতে পারে। এই রকম সংকীর্ণ বাঁধকে বলছে সামুদ্রিক বাঁধ। এরপরে আমরা তোমরা ছবিগুলো দেখে নিতে পারবে, তাও এখানে এইভাবে বাঁধ দেখানো হয়েছে। তার মধ্যে এগুলো পুরোদেশীয় বাঁধ। আমরা এবারে সামুদ্রিক বাঁধের শ্রেণী বিভাগে আসব। আকৃতি ও গঠন অনুসারে সামুদ্রিক বাঁধ 5 ধরনের হয়ে থাকে: পুরোদেশীয় বাঁধ, অনুতটীয় বাঁধ, প্রতিবন্ধক বাঁধ, স্পিড টম্বলো। পুরোদেশীয় বাঁধ কাকে বলে ইংলিশটা অবশ্যই জেনে নেবে, কারণ তোমরা এইচএসসি জিওগ্রাফি রেখেছো মানে অনেকেরই জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা আছে, সেক্ষেত্রে ইংলিশ টার্মগুলো ভীষণ জরুরি, এখন থেকে মনে না রাখতে পারলে খুব মুশকিল। পুরোদেশীয় বাঁধ এখানে একটা গঠিত হয়েছে, দেখো আমি আগের ছবিতেও দেখিয়েছি, প্রচুর ছবি দেওয়া আছে, শুধু প্রত্যেকটা লাইনে পড়তে গিয়ে যাতে তোমাদের সুবিধা হয়, এত এত করে আঁকতে হবে না। পুরোদেশীয় বাঁধ কাকে বলে? অগভীর সমুদ্রবক্ষে গড়ে ওঠা, উপকূল থেকে বিচ্ছিন্ন ও উপকূলের প্রায় সমান্তরালে আংশিক নিমজ্জিত বাঁধকে পুরোদেশীয় বাঁধ বলে। তাহলে অগভীর সমুদ্রবক্ষে, গভীর সমুদ্রে নয়, তার মানে সমুদ্র থেকে কাছাকাছি, উপকূল থেকে কাছাকাছি অংশে, কিন্তু উপকূল থেকে বিচ্ছিন্ন হতে হবে, উপকূলের প্রায় সমান্তরালে থাকবে। পুরোদেশীয় বাঁধ তার মানে উপকূলের সমান্তরালে নিমজ্জিত বাঁধকে পুরোদেশীয় বাঁধ বলে। এই বাঁধের কোনো অংশই কিন্তু স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না। তাহলে পুরোদেশীয় বাঁধের কোনো অংশই কিন্তু স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না। তোমরা যে কোনো একটা উদাহরণ দেবে তাহলেই হবে। এবার আসছি লংসর বার বা অনুতটীয় বাঁধ। উপকূল থেকে সামান্য দূরে অনুতটীয় অঞ্চলে, উপকূল থেকে তটভূমি, সেখান থেকে কাছে সামান্য দূরে, সেটাকেই বলছে অনুতট অঞ্চল। অনুতটীয় অঞ্চলে উপকূলের সমান্তরালে গঠিত, জোয়ারের সময় পুরোপুরি ডুবে যায়, এইরকম বালির বাঁধকে অনুতটীয় বাঁধ বলে। প্রতিবন্ধক বাঁধ, এগুলো প্রত্যেকটা লিখতে হবে এরকম নয়, যদি বাঁধের এই প্রত্যেকটা আলাদা আলাদা করে 2 নম্বরের কোশ্চেন আসে তবেই লিখবে। যদি সমুদ্র সঞ্চয়ের ফলে গঠিত যে কোনো 5টি ভূমিরূপের বিবরণ দাও বলে, শুধু ওপর ওপর যেখানে প্রথম সংজ্ঞাটা লেখা আছে, একদম প্রথমে সৈকত, তারপরে বাঁধ, তারপরে লেগুন, কর্দমাক্ত সমভূমি, লবণাক্ত জলাভূমি, এইরকম ভাবে প্রত্যেকটি সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে 5টি ভূমিরূপ দেবে। আর এইগুলো আলাদা আলাদা করে আসতে পারে। আমি তোমাদেরকে বললাম না, আগের সিলেবাসে যা ছিল, এই সিলেবাসে বেশ কিছু বিষয়বস্তু বিভিন্ন বইতে বাড়িয়েছে। স্বাভাবিক কথা, সিলেবাস ধরেই বইগুলো লেখা শুরু হয়েছে এবং সেখানে
সিলেবাসকে টাচ করছে যে সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত বিষয়গুলোই প্রত্যেকটা বই তুলে ধরার চেষ্টা করেছে। আর তোমরা যাতে কোনো অংশ থেকে বঞ্চিত না হও তাই জন্য আমার প্রত্যেকটা পার্টই তুলে ধরা। কিন্তু দেখবে প্রত্যেকটা অংশ আমি একটুখানি, এখানে তো এক একটা সংজ্ঞা দেখো তোমরা 1.5 লাইনের মধ্যে কমপ্লিট করেছি, তবে অবশ্যই মিনিংফুল সংজ্ঞা, ওইটুকুর মধ্যেই কিন্তু সম্পূর্ণ মানে বোঝাচ্ছে। প্রতিবন্ধক বাঁধ উপহ্রদ দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন। প্রতিবন্ধক বাঁধে কিন্তু সবসময় উপকূল থেকে বিচ্ছিন্ন হবে উপহ্রদ দ্বারা ও সমুদ্র পৃষ্ঠের উপর স্থায়ীভাবে গঠিত, সমুদ্রের পৃষ্ঠের উপর সবসময় দেখা যাবে এইরকম বাঁধকে প্রতিবন্ধক সৈকত বলে। টেক্সাস উপকূলের পাদ্রা, এছাড়া এটা আমেরিকার বেশ খানিকটা, এই পাদ্রা অংশ বাদ দিয়েও বেশ খানিকটা উপকূল অংশ জুড়েই দেখা যায়। উপসাগরীয় বাঁধ, কোন স্পিড উপসাগরের সামনে গড়ে উঠে উপসাগরীয় বাঁধের সৃষ্টি করে। আমরা স্পিড দেখবো এর পরবর্তী ভূমিরূপ, ওই স্পিডটা বাঁধের মতো থেকে উপসাগরীয় বাঁধ গঠন করে। এরপরে আসছি স্পিড কি, যে সামুদ্রিক বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে আর এক প্রান্ত পুরো সমুদ্রের দিকে চলে যায়, সেটা সরল রেখায়ও যে চলে যেতে পারে, বক্র রেখায়ও চলে যেতে পারে, তাকে বলছে স্পিড। উড়িষ্যার চিল্কা উপকূলে এরকম 50 কিলোমিটার দীর্ঘ স্পিড রয়েছে। স্পিডের কিন্তু প্রচুর শ্রেণী বিভাগ রয়েছে, এই যে মূল ভূখণ্ড থেকে এগিয়ে আসা অংশটাই হচ্ছে স্পিড। এবার স্পিডের বিভিন্ন শ্রেণী বিভাগ, এই ভাগগুলোও কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসে। হুক স্পিড, মাছের বড়শির আকারে স্থলভাগের দিকে মেকে যাওয়া স্পিডকে হুক স্পিড বলে। আমি সমস্ত বিষয়টা তোমাদেরকে সহজ সরল ভাষায় জানানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো জিনিস বাদ দেবে না। এই যে জিনিসগুলো লিখে দিয়েছি, তোমরা বলবে স্পিড তো লিখছি, স্পিডের আবার ভাগ কেন? স্পিডের এই ভাগগুলো কিন্তু 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেমন যৌগিক স্পিড, ঘূর্ণন স্পিড, মানে এগুলোর আবার ইংলিশ টার্ম গুলোও গুরুত্বপূর্ণ। স্পাইরাল স্পিড, কম্পাউন্ড স্পিড, কম্পাউন্ড মানে ক ম পয়াকার হ্রস্ব মূর্ধন্য এরকমও দিয়ে দিতে পারে। এছাড়া যেটা, সেটা হচ্ছে তীক্ষ্ণাগ্র স্পিড বা কাস্পেড স্পিড, তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দেওয়া যাবে না। পাখাযুক্ত অগ্রভূমি, এটা কিছুটা বাদ দিলাম, এতটা পরীক্ষায় পড়ে না। লুপ বাঁধ বা লুপ বার, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফলে প্রত্যেকটা কিন্তু যেটুকু অংশ তোমরা জানবে যে আমার নোটে যে অংশগুলো জায়গা পেয়েছে এখান থেকে বাদ দিব, বা এখান থেকে ম্যাডাম বোধহয় বাড়তি কিছু দিয়েছেন, এটা একবারও ভাববে না, এই জায়গাগুলো তো পড়তেই হবে। বাকি এই জায়গাগুলো জানার পরে এক্সট্রা কি পড়বে, আমি সারা বছর মানে পরীক্ষা পর্যন্ত তো তোমাদের সঙ্গে আছি একদম গাইড করার জন্য, সে বলে দেবো পরে এক্সট্রা কি পড়বে, কিন্তু এখান থেকে তোমরা কোনো কিছু বাদ দিতে যাবে না। যৌগিক স্পিড, কোনো উপকূলে পর্যায়ক্রমে একাধিক হুক স্পিড গঠিত হলে, আমরা একাধিক ব্যাপারটা মানেই বুঝতে পারছি, তখন যৌগিক। ঘূর্ণন স্পিড, বাতাসের প্রবাহ পথ বা সমুদ্র তরঙ্গ ক্রমাগত দিক পরিবর্তন করছে, তখন যদি স্পিড বিভিন্ন দিকে ঘূর্ণির আকারে গড়ে ওঠে তখন তাকে বলছে ঘূর্ণন স্পিড। এখানে বিভিন্ন স্পিডের ছবি দিয়েছি, একদম লুপ প্রতিবন্ধক থেকে শুরু করে এখানে টম্বল, এই যে টম্বল হচ্ছে একটা দ্বীপকে যুক্ত করছে যে অংশটা, ধূমকেতুর পুচ্ছ আকৃতির স্পিড, প্রতিবন্ধক স্পিড। এরপর তীক্ষ্ণাগ্র স্পিড বা কাস্পেড স্পিড, পুরোদেশীয় বাঁধ সংলগ্ন অঞ্চলে দুটি স্পিড দুদিক থেকে বেড়ে উঠে মিলিত হয়, দুদিক থেকে দুটো স্পিড এসে মিলিত হয়েছে, সেটা হচ্ছে তীক্ষ্ণাগ্র স্পিড। পাখাযুক্ত আকৃতির, দুদিক থেকে দুটো কিন্তু দুপাশে বেরিয়ে গেছে স্পিড, তখন দেখতে মুখের অংশটা পাখার মতো লাগছে। এই সমুদ্রের দিকে এগিয়ে থাকা ভূমিভাগ, অর্থাৎ অগ্রভূমির দুপাশ থেকে দুটি স্পিড সৃষ্টি হয়ে পরস্পর বিপরীত দিকে, এরকম ভাবে বিপরীত দিকে বিস্তৃত থাকে, তাকে পাখাযুক্ত অগ্রভূমি বলা হয়। লুপ ও লুপ বাঁধ, স্থলভাগ থেকে নির্গত কোন স্পিড সমুদ্রের দিকে অগ্রসর হয়ে হুকের আকৃতিতে বেঁকে গিয়েছে, গিয়ে পুনরায় স্থলভাগের সঙ্গে যুক্ত হয়েছে, তখন তাকে লুপ বলা হয়। আমরা এখানে একটা লুপ দেখলাম, ঠিক আছে। এরপরে টম্বল, টম্বল তো ভীষণ গুরুত্বপূর্ণ। টম্বল একটি ল্যাটিন শব্দ টুমুলাস থেকে যার উৎপত্তি, যার অর্থ হচ্ছে মাটির ঢিবি বিশেষ। যে সামুদ্রিক বাঁধ কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে, দেখো এখানে একটা বাঁধ একটা দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে, আবার টম্বল দুটো দ্বীপকেও যুক্ত করতে পারে। অর্থাৎ টম্বল মানে এরকম মনে রাখবে যে বাঁধ যারা যুক্ত করছে মূলত সেতুর মতো কাজ করে, এই কথাটা টম্বল খুব গুরুত্বপূর্ণ, আবার মনে রাখাও খুব সহজ যে এটি একটি সেতুর মতো কাজ করে। যে সামুদ্রিক বাঁধ কোনো দ্বীপকে মূল ভূভাগের সঙ্গে বা দুটি দ্বীপকে, আলাদা আলাদা দ্বীপকেও দুটি যোগ করতে পারে, তাকে বলে টম্বল। টম্বল ছবি আঁকতেই হবে।
ইংল্যান্ডের ডরসেট উপকূলে চেসেল সৈকত। আমরা মাত্র দুটো ভূমিরূপ পড়লাম, সেটা হচ্ছে সৈকত ভূমি আর বাঁধ। বাঁধের মধ্যে এত ভাগ ছিল, তোমরা বইটা দেখলেই ঘাবড়ে যাবে। এবং আমি দেখলাম বিভিন্ন বইতে বিভিন্ন ভূমিরূপকে বিভিন্ন ভাবে ঢোকানো আছে। একদমই তোমরা কনফিউজড হবে না। আমি তোমাদেরকে যেই রকম ভাবে ভাগগুলো করে দিয়েছি এইটাই কিন্তু অরিজিনাল ভাগ, এর কোনো এপাশ ওপাশ করবে না তোমরা। এরপরে 3 নাম্বার ভূমিরূপ। তাহলে তোমার যখন 5টা ভূমিরূপ আসবে তোমাকে কিন্তু বীজ লিখতে হবে, বাঁধ লিখতে হবে। বাঁধের হয়তো এত ব্যাখ্যা করবে না, বাঁধ লিখতে হবে। 3 নাম্বার ভূমিরূপ তোমরা কি করলে? কাসপেট পুরভূমি। 4 নাম্বার ভূমিরূপ কর্দমাক্ত সমভূমি। 5 নাম্বার ভূমিরূপ লবণাক্ত জলাভূমি না করে হয়তো লেগুন করে দিলে। যাই হোক, কাসপেট পুরভূমিটা একটু দেখে নিই। পরপর কয়েকটি বাঁকানো স্পিড, মানে একটা ত্রিকোণাকার ভূখণ্ড আলাদা হয়ে যাবে। পরপর কয়েকটি বাঁকানো স্পিড সমুদ্রে পরস্পরের সাথে মিলিত হয়ে, তোমাদের জন্যই কিন্তু এত সহজ করে লিখে দেওয়া, যাতে একবার পড়ে মনে রাখতে পারো। তোমরা এটা একবার শুধু আমি বলছি নুসরাত লিখে নিবে, ক্লাসটা চলাকালীনও লিখে নিতে পারা যায়। বাঁকানো স্পিড পরস্পরের সাথে মিলিত হয়ে ত্রিকোণাকার ভূখণ্ড বা অন্তরীপ গঠিত হয়, তাকে বলছে কাসপেট ফোরল্যান্ড। ভার্জিনিয়া উপকূলে কেপ হেনরি এবং ফ্লোরিডা উপকূলের কেপ কেনেডি, যে কোনো একটা দিলেই হবে। এরপরে চলে যাব আমরা কর্দমাক্ত সমভূমি বা মাড ফ্ল্যাট। অনেক সময় সমুদ্র তরঙ্গ বালি নুড়ির পরিবর্তে পলি কাদা জমা করে থাকে। আবার স্থলভাগ থেকেও নদীর দ্বারা কি হয়? পলি কাদা আসে। মানে মূলত এটা পলি কাদা দিয়ে গঠিত একটা সমভূমি। সেটা সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজেই হোক, আবার নদী থেকে বাহিত, নদী দ্বারা বাহিতই হোক, দিয়ে যে সমভূমি গঠন করে তাকে বলছে কর্দমাক্ত সমভূমি। একটা ছবি তোমাদের কাছে তুলে ধরেছি, এটা জাস্ট তোমরা যখন পিডিএফটা নেবে তখন এটা আর একটু স্পষ্ট হবে। এটা অনেকটা বড় করে দেখাচ্ছিলাম। এই যে কাদা জমেছে, পলি কাদা জমেছে, পলি কাদাটা শুকনো হয়ে গেলে এরকম ভেঙে ভেঙে যায় না, যেন সেই ছিঁড়ে ছিঁড়ে গেছে এরকম মনে হয়, সেই অংশটা দেখানো হয়েছে। এরপরে আমরা চলে যাব কর্দমাক্ত সমভূমির বৈশিষ্ট্য। কর্দমাক্ত সমভূমিতে জোয়ারের জল, কর্দমাক্ত সমভূমি যেটা সেটা জোয়ারের সময় ডুবে যাবে। কর্দমাক্ত সমভূমিতে ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। ভারতের বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবন বদ্বীপে কর্দমাক্ত সমভূমি দেখা যায়। এরপরে 5 নাম্বার ভূমিরূপ লবণাক্ত জলাভূমি। পুরোদেশীয় বাঁধের পশ্চাতে, এতক্ষণে তোমরা পুরোদেশীয় বাঁধ জেনে গেছো, যে সমুদ্রের সমান্তরালে যে বাঁধ গড়ে উঠেছে। সমুদ্রের জল আবদ্ধ অবস্থায়, এই জিনিসটা তোমরা দীঘা থেকে একটুখানি, নিউ দীঘা থেকে দীঘা মোহনার দিকে বেশি নয় 1 কিলোমিটার 2 কিলোমিটার এগোলেই ভাটার সময় দেখতে পাবে এরকম একটা লম্বা বাঁধ। তবে হ্যাঁ, দীঘা গেছো মানে শুধু বেড়াতে গেছো, সমুদ্রে স্নান করতে গেছো এরকম একদমই নয়। ফিচার্স গুলো দেখার চেষ্টা করবে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর যদি দীঘা মোহনা পর্যন্ত, অনেকে মোহনা পর্যন্ত যায়, সুবর্ণরেখা ডেল্টা উল্টো দিক থেকে আসছে। দীঘা মোহনা বলতে ওই দীঘাতে একটা বড় জলের ধারা এসে মিশছে, সেটা হাইড্রেনও মিশেছে ওখানে, ওটার কথা বলছি না আমি। মোহনা বলতে সুবর্ণরেখা ডেল্টার কথা বলছি। সুবর্ণরেখা ডেল্টায় গেলে তো তোমরা নানান ফিচার্স দেখতে পাবে। সুবর্ণরেখা কিভাবে এসে মিশছে উল্টো দিক থেকে দেখতে পাবে, একদম যে তার কি বলবো ত্রিকোণাকারের মুখটা, নদীর দিকটা যে সংকুচিত হয়ে গেছে, পুরো অংশটা দেখা যায়। সবচেয়ে ভালো দেখা যায় ওখানে সুন্দরী গাছের আধিক্য বলবো না, কিন্তু ওই যে শ্বাসমূল ঠেসমূল, মানে ম্যাক্সিমাম গাছেই যে রয়েছে সেই জিনিসগুলো, বা জরায়ুজ অঙ্কুরোদ্গম, সমস্ত ব্যাপারটা দেখতে পাবে তোমরা সুবর্ণরেখা বদ্বীপে গেলে। লবণাক্ত জলাভূমি। পুরোদেশীয় বাঁধের পশ্চাতে সমুদ্রের জল আবদ্ধ অবস্থায় থাকে। স্থলবাহিত নুড়ি কাঁকড় সঞ্চিত হয়ে এই আবদ্ধ জলাভূমি ভরাট হয়ে যায়। তাহলে কি না, পুরোদেশীয় বাঁধের পিছনে, বাঁধের সমুদ্র দিকের অংশটা নয়, পিছনের অংশটায় সেখানে জল আবদ্ধ হয়ে রইল, সেখানে স্থলবাহিত নুড়ি কাঁকড় সঞ্চিত হয়ে আবদ্ধ জলাভূমি ভরাট হয়ে যায়। এই জলাভূমিতে জোয়ারের সময় লবণাক্ত জল ভরে যায় এবং অন্য সময় এখানকার জল কমে যায় এবং সেখানে তৃণভূমির সৃষ্টি হয়। একে লবণাক্ত সমভূমি বলা হয়। লবণাক্ত সমভূমির একটা ছবি দিয়েছি। বৈশিষ্ট্য: প্রাথমিক অবস্থায় জলাভূমি তথা সমভূমি উদ্ভিদহীন এবং মৎস্য আহরণ ক্ষেত্র। পরবর্তী অবস্থায় এই সমভূমি অগভীর হয়ে পড়ে এবং ঘাস ও হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ দ্বারা আচ্ছাদিত হয়। এর অপর নাম বা উদাহরণ যদি বলি, উদাহরণে জার্মানিতে ওয়াটেন, নেদারল্যান্ডে ওয়াডেন, তার মানে জার্মানিতেও দেখা যায়, নেদারল্যান্ডেও দেখা যায়। এরপরে 6 নম্বর ভূমিরূপ উপহ্রদ বা লেগুন। আমি কিন্তু এটা তোমাদেরকে পরীক্ষায় লিখতে বলেছি।
সংজ্ঞা দেখো, একদম প্রত্যেকটা সংজ্ঞা চেষ্টা করেছি 1.5 লাইনের মধ্যে তার সমস্ত বৈশিষ্ট্য তুলে ধরা। বিভিন্ন সামুদ্রিক বাঁধ ও উপকূলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ আবদ্ধ অগভীর লবণাক্ত জলাভূমিকে লেগুন বলে। দেখো, বিভিন্ন সামুদ্রিক বাঁধ, এখানে একটা সামুদ্রিক বাঁধ আছে, এই অংশটাকে যদি দেখি এটা পুরো দেশীয় বাঁধ, এখানটাকে যদি দেখি হুকের মতো, এইভাবে এখানে সম্পূর্ণ আবদ্ধ করে দেয়নি, একটুখানি উন্মুক্ত আছে। আমার বলা আছে কি আংশিক বা সম্পূর্ণ আবদ্ধ, তাহলে এখানে সম্পূর্ণ আবদ্ধ হয়নি। এই রকম জলাভূমিকে বলছে কি লেগুন। ভারতের ভীম্মানাদ কয়াল এইরকম বৃহত্তম উপহ্রদ মালাবার উপকূলে, এই উপহ্রদ গুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। আমরা চলে যাব লাস্ট ভূমিরূপ, সেটা হচ্ছে বালিয়াড়ি বা কোস্টাল স্যান্ড ডিউন। সমুদ্র তরঙ্গে সঞ্চয় কাজ বা বায়ু প্রবাহের বহন কাজের দ্বারা সৈকত ভূমিতে বালি সঞ্চিত হয়ে যে বালির ঢিবি তৈরি করে তাকে বালিয়াড়ি বলে। উদাহরণ পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে দেখা যায়, এছাড়া উড়িষ্যা উপকূলে দেখা যায়, করমণ্ডল উপকূলে দেখা যায়। এই বালিয়াড়ির অন্য নাম উপকূলীয় বালিয়াড়ি যেটা, তাকে অন্য নাম বলে ডেন। দুটি বালিয়াড়ির মধ্যবর্তী নিচু জায়গাকে বলে স্ন্যাক। আশা করছি সমস্ত ভূমিরূপগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। কোনো ছবি আলাদা করে প্রয়োজন হলে সেটাও আমাকে কমেন্টে জানিও। তোমাদের নোটসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, যাতে আমি তোমাদের জন্য আরো বেশি বেশি করে তাড়াতাড়ি করে তোমাদের সিলেবাসটা শেষ করার মতো নোটস বানাতে এনার্জি পাই। আর যদি তোমার মনে হয় যে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করলে তারাও এই নোটসগুলো পেতে পারে, বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করবো এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো। টাটা।